চলে এলাম আমি অপরাজিতা, গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। এখন পড়ছি হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ষষ্ঠ পর্ব। সঙ্গেই থাকবেন। শারমিন চমকে তাকালো। অনেকক্ষণ কোনো কথা বলল না। রফিক বলল, এখন বোধ হয় আপনি রাগ করেছেন, তাই না? না, আমি রাগ করিনি। তাহলে কি আজ সারাদিন থাকবেন আমার সঙ্গে? বাজার শেষ করে আমরা চিড়িয়াখানায় যেতে পারি। শারমিন হেসে ফেলল। রফিক বলল, হাসছেন কেন? চিড়িয়াখানায় যাবার কথা শুনে হাসছি। তাহলে অন্য কোথাও, মিউজিয়ামে কিংবা সোনারগাঁয়ে যেতে পারি, প্রাচীন বাংলার রাজধানী। আজ আপনার এত ঘোরাঘুরির শখ হয়েছে কেন? কারণ আজ আমার জন্মদিন। বলেই রফিকের একটু খারাপ লাগলো। একটা মিথ্যা কথা বলা হলো। কিছু কিছু মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে ইচ্ছা করে না, কপটতা করতে ইচ্ছা করে না। রফিক সিগারেট ধরিয়ে টানতে লাগলো। জন্মদিন প্রসঙ্গে এই মিথ্যা কথাটা বলে তার খুব খারাপ লাগছে। আপনার জন্মদিন আজ? বাহ, বেশ মজা তো। খুব ভালো দিনে দেখা হলো আপনার সঙ্গে। আসুন, আপনাকে একটা গিফট কিনে দেব। আপনি কিন্তু না বলতে পারবেন না। রফিক কিছু বলল না। আপনাকে খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেব। ছেঁড়া পাঞ্জাবি পরা কেউ আমার পাশে পাশে হাঁটলে আমার ভালো লাগে না। শারমিন আবার হেসে উঠল। কিশোরীদের মতো হাসি, রিন রিন করে কানে বাজে। হঠাৎ করে মন খারাপও করে দেয়। রফিক মৃদু স্বরে বলল, শারমিন, আমার জন্মদিনের কথাটা মিথ্যা। আজ আমার জন্মদিন নয়। জন্মদিন নয়? তাহলে জন্মদিনের কথাটা কেন বললেন? আমার ধারণা ছিল এটা বললে আপনি আমার সঙ্গে থাকবেন, তাই। আমার থাকাটা এত জরুরি কেন? রফিক কোনো জবাব দিল না। কিছু কিছু প্রশ্ন আছে যার জবাব সরাসরি দেয়া যায় না। শারমিন দ্বিতীয়বার বলল, বলুন, কেন আপনি চান আমি আজ সারাদিন আপনার সঙ্গে থাকি? জানি না কেন চাই। শারমিন হালকা গলায় বলল, আমরা সারা জীবনে অনেক কিছুই চাই, কিন্তু সবকিছু পাই না। আমি সবসময় স্বপ্ন দেখি আমার অনেকগুলো ভাই বোন, সবাই হইচই ছোটাছুটি করছে, ঝগড়া করছে, কিন্তু থাকি একা। আমার কি মনে হয় জানেন, কেউ যদি তীব্রভাবে কোনো জিনিস চায়, সে সেটা পায় না। কোনো কিছুর জন্যই প্রবল আকাঙ্ক্ষা থাকা ঠিক না। বুঝতে পারছেন? পারছি। চলুন, পাঞ্জাবি কিনে। জন্মদিন উপলক্ষেই দিলাম, অ্যাডভান্স গিফট। না, কোনো দরকার নেই। আচ্ছা, আমি যাই। চলে যাবেন? হ্যাঁ। শারমিন বলল, রফিক সাহেব, আপনাকে একটা কথা বলা দরকার। আসুন, কোথাও বসে কথাটা বলি। এখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? না, এদিকে তেমন কিছু নেই। চলুন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসি। চাইনিজ রেস্টুরেন্টগুলো এই সময় ফাঁকা থাকে। আসবেন? চলুন যাই। রফিক শারমিনের সহজ স্বাভাবিক আচার আচরণের প্রশংসা করল। এই মেয়েটি জানে সে কি বলছে, কি করছে। এটা খুব বড় কথা। বেশিরভাগ মানুষই জানে না সে কি করছে, কি বলছে। শারমিন বলল, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? এরা খুব ভালো সমোসা জাতীয় একটা খাবার তৈরি করে। চায়ের সঙ্গে ভালো লাগবে। দিতে বলি? বলুন। শারমিন খাবারের কথা বলল। অস্বস্তির সঙ্গে এদিক ওদিক খানিকক্ষণ তাকালো, যেন কি বলবে তা একটু গুছিয়ে নিচ্ছে। রফিক বলল, বলুন, কি বলবেন? আপনি এত গম্ভীর হয়ে থাকলে বলি কি করে? সহজ হয়ে বসুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভাইবা দিতে এসেছেন। রফিক হাসতে চেষ্টা করল। শারমিন কি বলবে তা সে বুঝতে চেষ্টা করছে। শারমিন চায়ে চুমুক দিয়ে বলল, সাব্বির আহমেদ নামে একজন ভদ্রলোক আছেন, পিএইচডি করছেন আমেরিকায়। অত্যন্ত ভালো ছাত্র এবং আমার বাবা তাকে খুব পছন্দ করেন। আমি নিজেও করি। পছন্দ করার মতোই মানুষ। তার মাকে আমি চাচি ডাকি। যখন আমার কোনো কারণে খুব মন খারাপ লাগে, তখন আমি ওনার কাছে যাই, মন ভালো করবার জন্য। বুঝতেই পারছেন ইনি কেমন মহিলা? পারছেন না? পারছি।
ওই সাব্বির আহমেদ ছেলেটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যখন আমি কলেজে পড়ি তখন থেকে। সে জুলাই মাসে দেশে ফিরবে, তখন আমাদের বিয়ে হবে। রফিক কিছু বলল না। শারমিন মৃদুস্বরে বলল, আমি সুখী হতে চাই, এবং আমি জানি এই বিয়ে আমার জন্য সুখ নিয়ে আসবে। আমার ইনটিউশন তাই বলে। রফিক সিগারেট ধরালো। শারমিন বলল, আমি আসলে একজন খুব দুঃখী মেয়ে। আমি সুখ চাই, সুখী হতে চাই। সবাই চায়। হ্যাঁ, সবাই চায়, তবে আমি বোধহয় একটু বেশিই চাই। সে মুখ নিচু করে হাসল। রফিক বলল, কঠিন কঠিন বইগুলি ওই ভদ্রলোকের জন্য কিনবেন? হ্যাঁ, আপনার কথা মতো একটা ডিকশনারিও কিনে দেব। ওর খুব মেজাজ খারাপ হবে। রফিক হেসে ফেলল। শারমিন বলল, বই পছন্দ করবার জন্য আপনি আসবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আসব। কেনাকাটার পর আপনার কথা মতো আমরা ঘুরে বেড়াবো, সারা দিন ঘুরব। তার দরকার নেই। দরকার আছে। আজ আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। এবং আরেকটা কথা রফিক সাহেব। বলুন। এখন থেকে আমরা তুমি তুমি করে বলবো। আপনি আপনি শুনতে কেমন জানি খারাপ লাগছে। ঠিক আছে। প্রথম প্রথম বলতে হয়তো একটু অস্বস্তি লাগবে, পরে আর লাগবে না। সত্যি সত্যি তারা সারাদিন ঘুরে বেড়ালো। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন দেখার পর শারমিনের ইচ্ছে হলো প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ দেখবে। রফিক বলল, ফিরতে দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে পারে। হোক সন্ধ্যা, আমার দেখতে ইচ্ছা হচ্ছে, সঙ্গে গাড়ি আছে, অসুবিধা কি? উৎসাহে ও আনন্দে শারমিন ঝলমল করছে। এই আনন্দের উৎসটি কোথায় কে জানে। সারা পথ হাত নেড়ে সে অনেক গল্প করতে লাগলো। তুচ্ছ সব কথা। এতেই এক একবার সে হাসতে হাসতে ভেঙে গড়িয়ে পড়ছে। রফিক মোটামুটি চুপচাপই আছে। তাকে দেখে মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। পরিষ্কারভাবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সোনারগাঁ যাওয়ার পথে শারমিনের চায়ের পিপাসা পেয়ে গেল। পথের পাশে গাড়ি থামিয়ে তারা চা খেল। শারমিন বলল, কেমন গ্রাম গ্রাম চারদিক, তাই না? এটা তো গ্রামই, গ্রাম গ্রাম তো লাগবেই। তুমি কখনো গ্রামে গিয়েছো রফিক? যাব না কেন, অনেকবার গিয়েছি। আমি কখনো গ্রাম দেখিনি জানো। একবার তোমার সঙ্গে গিয়ে দেখে আসব। বেশ তো। গ্রামের জোছনা নাকি খুব সুন্দর হয়? হয় বোধ হয়। আমার এমন কাব্যভাব নেই, মন দিয়ে দেখিনি কখনো। তেমন কোনো হাসির কথা নয়, কিন্তু খিলখিল করে হেসে উঠল শারমিন, যেন খুব মজার কথা। রফিক বলল, তোমার সাব্বির সাহেব কি তোমাকে আমার সঙ্গে গ্রামে যেতে দেবেন? দেবে না কেন? নিশ্চয়ই দেবে। দেখা যাবে। ওর মধ্যে কোনো প্রেজুডিস নেই, না থাকলেই ভালো। আর সে খুব ভাবুক ধরনের, রাত দিন বই নিয়ে থাকে। তাই নাকি? হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎ রোমান্টিক হতেও চেষ্টা করে, সেটা আরো হাস্যকর লাগে। দু একটি উদাহরণ দাও তো শুনি। না থাক, আমার লজ্জা করবে। আহ, লজ্জার কি আছে এর মধ্যে? শারমিন গম্ভীর হয়ে বলল, যেমন গত মাসে হঠাৎ চিঠি লিখল, শারমিন, তুমি অবশ্যই তোমার মাথার একগাছি চুল খামে ভরে পাঠাবে। বলেই শারমিন লজ্জা পেল। সন্ধ্যার আলোয় তার লজ্জারাঙা মুখ দেখতে বড় ভালো লাগলো রফিকের। তার জীবনে এই দিনটি বিশেষ দিন হয়ে থাকবে। এটি একটি গোপন সঞ্চয়। রফিক একটি দীর্ঘ নিঃশ্বাস গোপন করল। তার মনে হলো সুখ এবং দুঃখ একসঙ্গে মিশে থাকে। এমন ঘটনার সংখ্যা পৃথিবীতে খুব বেশিই মনে হয়। শারমিন বাড়ি ফিরল রাত 8টায়। রহমান সাহেব উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। তাকে দেখেই বললেন, কোথায় ছিলে মা? ঘুরে বেড়াচ্ছিলাম বাবা। আমেরিকায় পাঠাবার জন্য কিছু বই কিনলাম। তারপর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওকে নিয়ে খুব ঘুরলাম। খবর তো দেবে, খুব চিন্তা করছিলাম। আই এম সরি বাবা। একটা টেলিফোন করে দিলেই হতো। একদম মনে হয়নি। প্লিজ বাবা, রাগ করো না। শারমিন বাবাকে জড়িয়ে ধরল। রহমান সাহেব হেসে ফেললেন। খুব ভালো বন্ধু বুঝি? হ্যাঁ। অনেকদিন পর দেখা হলো। বাসায় নিয়ে এলে না কেন? নিয়ে আসবো একদিন।
সাব্বিরের চিঠি এসেছে, তোমার টেবিলে রেখে এসেছি। থ্যাঙ্কস বাবা। কিছু বইপত্রও বোধহয় পাঠিয়েছে। বিরাট একটা প্যাকেট দেখলাম। ভূতের বই পাঠাতে বলেছিলাম, তাই পাঠিয়েছে। সাব্বিরের চিঠিগুলো সাধারণত ছোট হয়। তুমি কেমন আছো? আমি ভালো। এখানকার ওয়েদার এখন বেশ চমৎকার। এতেই শেষ। কিন্তু এবারের চিঠিটি বেশ দীর্ঘ। ওয়েদার ভালো ছাড়াও অনেক কিছু লেখা। শারমিন লক্ষ্য করল চিঠি পড়তে তার কেমন যেন আগের মতো ভালো লাগছে না। জড়ানো ধরনের হাতের লেখার দিকে তাকিয়ে তার সত্যি সত্যি হাই উঠে গেল। পাঠানো বইগুলোও খুলে দেখতে ইচ্ছা করছে না। এরকম কেন হচ্ছে? দায়িত্ব পালনের মতো করে সে চিঠি শেষ করল। বইয়ের প্যাকেট খুলে বইগুলো উল্টোপাল্টে দেখল। রাত 10টার দিকে গেল বাবার ঘরে, শোবার আগে গুড নাইট জানাতে। রহমান সাহেব বেতে চেয়ারে গা এলিয়ে চুরুট টানছিলেন। ঘরে একটা হালকা মিষ্টি গন্ধ। রাতের খাবারের পর তিনি সাধারণত এক পেগ হুইস্কি খেয়ে থাকেন। শারমিনকে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলেন। আদুরো গলায় বললেন, ঘুমোতে যাচ্ছ মা? হুম। বসো একটু। শারমিন বসল। কি লিখেছে সাব্বির? কেমন আছে সে? ভালোই আছে। কবে আসবে কিছু লিখেছে? না। আমি ভাবছি ওকে লিখব জুন জুলাইয়ের দিকে একবার দেশে আসতে। বাই দিস টাইম তোমার এমএ পরীক্ষার রেজাল্টও নিশ্চয় বের হয়ে যাবে, হবে না? হ্যাঁ হবে, অগাস্টেই হওয়ার কথা। গুড, তাই লিখব। যাও মা, এখন ঘুমোতে যাও। মনে হয় অনেক রাত হয়েছে। শারমিন উঠে দাঁড়ালো এবং হঠাৎ রহমান সাহেবকে অবাক করে দিয়ে শান্ত স্বরে বলল, বাবা, আমি ঠিক করেছি সাব্বির ভাইকে বিয়ে করব না। রহমান সাহেব পূর্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। তার চেহারা বা বসে থাকার ভঙ্গিতে পরিবর্তন হল না। চুরুট নিভে গিয়েছিল। তিনি চুরুট ধরালেন এবং অত্যন্ত স্বাভাবিক স্বরে বললেন, এই নিয়ে আমরা কালকে সকালে কথা বলি, এখন ঘুমোতে যাও। শারমিন নড়ল না। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। রহমান সাহেব শীতল কণ্ঠে বললেন, ঘুমোতে যাও শারমিন। শারমিন ঘর ছেড়ে গেল। রহমান সাহেব সাধারণত 11টার মধ্যে ঘুমিয়ে পড়েন। আজ অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। রাত 1টায় বারান্দায় হাঁটতে গিয়ে দেখেন শারমিনের ঘরেও বাতি জ্বলছে। একবার ভাবলেন ডাকেন, কিন্তু শেষ পর্যন্ত ডাকলেন না। ছোটবেলায় শারমিন মাঝে মাঝে ভয় পেয়ে বাতি জ্বালিয়ে বিছানায় বসে থাকত। তিনি দরজায় ধাক্কা দিয়ে বলতেন, ভয় পাচ্ছ মা? হ্যাঁ। আমার সঙ্গে ঘুমোবে? না। মজরুর মাকে বলবো তোমার ঘরে ঘুমোতে, মেঝেতে বিছানা পেতে এসে ঘুমোবে? না। আচ্ছা, ঠিক আছে, সে না হয় দরজার বাইরে ঘুমাক। না, দরকার নেই। শারমিন অত্যন্ত জেদি। তাকে দেখে অবশ্য খুব নরম ধরনের মেয়ে বলেই মনে হয়। রহমান সাহেব অত্যন্ত চিন্তিত বোধ করলেন। শারমিনের ভেতর এক ধরনের দৃঢ়তা আছে যাকে তিনি ভয় করেন। তার সঙ্গে খোলাখুলি আলাপ করতে হবে। সেজন্য তাকে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষাও করতে হবে। অপেক্ষা করার মতো বাজে ব্যাপার আর কিছুই নেই। ভোরবেলা শারমিনকে খুব স্বাভাবিক মনে হলো। নিজের হাতে বাবার জন্য বেডটি নিয়ে এলো। মাটিকে খাবার দিয়ে বাগানে বেড়াতে গেল। তার রোজকার অভ্যেস হচ্ছে টেবিলে নাস্তা না দেওয়া পর্যন্ত বাগানে হাঁটা। তার সঙ্গে সঙ্গে হাঁটবে মাটিও। মাটি খানিকক্ষণ হাঁটবে, আবার দৌড়ে গিয়ে তার খাবার খাবে, আবার ছুটে আসবে শারমিনের কাছে। নাস্তার টেবিলে রহমান সাহেব শারমিনকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলেন। চেহারায় রাত্রি জাগরণের ক্লান্তিটা নেই। ভোরবেলায় গোসল করেছে, স্নিগ্ধ একটা ভাব এসেছে চেহারায়। রহমান সাহেব চা খেতে খেতে বসলেন। কাল রাতে তুমি একটি প্রসঙ্গ তুলেছিলে, আমরা কি সেটা নিয়ে এখন আলাপ করতে পারবো? শারমিন মৃদুস্বরে বলল, আলাপ করার দরকার নেই। আমি কি লিখব সাব্বিরকে আসার জন্য? হ্যাঁ, লেখো। কোনো কারণে কি তোমার মন বিক্ষিপ্ত? না। রহমান সাহেব নিঃশব্দে চা পান পর্ব শেষ করলেন, চুরুট ধরালেন এবং একসময় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, চলো আমরা বরং বেরিয়ে আসি কোনো জায়গা থেকে। যাবে? যাব। কোথায় যেতে চাও? আমি জানি না, তুমি ঠিক করো।
নেপালে যাবে? হিমালয় কন্যা নেপাল। যাব। বেশ, আমি তাহলে ব্যবস্থা করছি। শারমিনরা পরের সোমবারেই 7 দিনের জন্য নেপালে চলে গেল। বেড়াতে যাবার জন্য সময়টা ভালো নয়, প্রচণ্ড শীত, কিন্তু তবু ঢাকা ছেড়ে বেরোতে পেরে শারমিনের ভালোই লাগলো। কেমন যেন হাঁপ ধরে গিয়েছিল। নেপাল থেকে এসে সুন্দর একটি চিঠি লিখল সাব্বিরকে। শ্রদ্ধাস্পদেশু, আমরা বেশ কদিন হলো নেপালে এসেছি। চমৎকার জায়গা, আপনিও চলে আসুন। আপনি এলে আমার আরো ভালো লাগবে। কিছুদিন ধরেই আমার কেন জানি খুব ফাঁকা ফাঁকা লাগে। আপনি এলে রাত দিন আপনার সঙ্গে গল্প করব। আপনার যত কাজই থাকুক সব ফেলে রেখে আমার সঙ্গে কিন্তু গল্প করতে হবে। গোড়ামুখের প্রফেসর আমার এতটুকুও পছন্দ নয়। বিনীতা, শারমিন। টুনির বয়স এখন 9 মাস। 9 মাস বয়সী বাচ্চারা বাবা, মা, দুদু এই জাতীয় কথা বলতে শেখে, কিন্তু টুনির ব্যাপারটা হয়েছে এইরকম, সে শুধু শিখেছে একটি শব্দ, যে যে। যাই দেখে উল্লসিত হয়ে ওঠে এবং হাত নেড়ে বলে ওঠে যে যে। তাকে কথা শেখানোর দায়িত্ব নিয়েছে শাহানা। শাহানার পরীক্ষা হয়ে গেছে, কাজেই প্রচুর অবসর। শাহানা ঘোষণা করেছে 1 মাসের মধ্যে টুনিকে সব কথা শিখিয়ে ফেলবে। শাহানা টুনিকে সোফায় গিয়ে হেলান দিয়ে বসিয়েছে। টুনি তাকে লক্ষ্য করছে তীক্ষ্ণ দৃষ্টিতে। শাহানা তার মনোযোগ আরো ভালোভাবে আকর্ষণ করবার জন্য কিছুক্ষণ হাত নাড়ল, তারপর বলল, বল তো টুনি, মা মা। টুনি তার 2টি দাঁত বের করে ঠিক করে হেসে ফেলল, তারপর গম্ভীর হয়ে বলল, যে যে। হুম, যে যে নয়, বলো মামা। যে 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 হলো না, বোকা মেয়ে, বল মা মা। যে 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 মোটেও হচ্ছে না, ইচ্ছে করলেই তুমি পারবে, তোমার কত বুদ্ধি। যে যে হচ্ছে না, যে যে। শাহানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। টুনি হাত বাড়িয়ে দিল, সে কোলে উঠতে চায়। 2টি জিনিস সে খুব ভালো শিখেছে, কোল এবং ছাদ। কোলে উঠে সে দরজার দিকে দেখাবে, দরজা খোলা মাত্র ছাদের দিকে হাত বাড়াবে। ছাদে নিয়ে ছেড়ে দিলে সে নিজের মনে হামাগুড়ি দেবে, মাঝে মাঝে একা একা দাঁড়াতে গিয়ে ধপ করে পড়ে যাবে। ব্যথা পেলেও কাঁদবে না, অবাক হয়ে বলবে, যে 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 যে। শাহানা টুনিকে কোলে নিয়ে উঁচু গলায় বলল, ভাবি, আমি ওকে একটু ছাদে নিয়ে যাচ্ছি। কেউ তার কথার কোনো জবাব দিল না। নীলু রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। মনোয়ারা গেছেন ডেন্টিস্টের কাছে। কাল রাত থেকে তার দাঁতে খুব ব্যথা, আজ গেছেন দাঁত ফেলে আসতে। শাহানা ছাদে উঠে গেল। রাতে তুমুল বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা। টুনিকে নামানোর প্রশ্নই ওঠে না, কিন্তু সে নেমে পড়ার জন্য ছটফট করছে। শাহানা আনিসের ঘরে উকি দিল। আনিস 3 কোনা একটা কাঠের বাক্সে হাতুড়ি দিয়ে পেরেক মারছিল। শাহানাকে দেখেই চট করে বিছানার চাদর টেনে বাক্সে ঠেকে ফেলল। শাহানা অবাক হয়ে বলল, এটা আবার কি? আনিস বলল, আমার ম্যাজিকের বাক্স, পাবলিককে দেখানো নিষেধ আছে। ম্যাজিকের ব্যাপারটি অল্প কিছুদিন হলো শুরু হয়েছে। আনিস মনস্থির, সে ম্যাজিশিয়ান হবে। পড়াশোনায় তার মাথা নেই, এই লাইনে কিছু করতে পারবে না। তার ধারণা ম্যাজিকের লাইনে সে উন্নতি করতে পারবে। রশিদ সাহেব মহা বিরক্ত হয়ে আছেন। কোনো ভদ্রলোকের ছেলে ম্যাজিশিয়ান হতে চায়, এটা ভাবলে তার মাথায় রক্ত উঠে যায়। সার্কাস, ম্যাজিক এসব হচ্ছে ফালতু লোকের কাজ, ভদ্রলোকের কাজ না। আনিসকে তিনি ঘাট ধরে বের করেই দিতে, কিন্তু মেয়ের জন্য পারেননি। বিনা আনিসকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে শুনেই খাওয়া দাওয়া বন্ধ করা এমন একটা কাণ্ড করেছে। তিনি রীতিমতো হকচকিয়ে গেছেন। স্ত্রীকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছেন, প্রেম ফ্রেম না তো? লতিফা রেগে গিয়ে বলেছেন, কি পাগলের মতো কথা বলো, বুদ্ধি সত্যি লোক পেয়েছে নাকি তোমার? চাকর শ্রেণীর একটা লোকের সঙ্গে তোমার মেয়ে প্রেম করবে? এসব নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবে না। আনিসকে কি চলে যেতে বলবো? থাক, চলে যেতে বলার দরকার নেই, তবে ওর এ বাড়িতে ঢোকা আমি বন্ধ করছি। কিভাবে? আমি ব্যবস্থা করব, তুমি দেখো না কিভাবে করি। ব্যবস্থা তিনি কি করলেন ঠিক জানা গেল না।
শুধু দেখা গেল আনিস একটা কেরোসিন কুকার কিনেছে, নিজের রান্না এখন নিজেই রাঁধছে। আনিসের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবার জন্য লতিফা বেশ কিছুদিন স্কুল ছুটি হবার সময়টায় স্কুল গেটের কাছে দাঁড়িয়ে থাকেন। যদি আনিসকে দেখা যায়। না, দেখা গেল না। বিনার একটা তালাবন্ধ সুটকেস আছে। চাবি জোগাড় করে গোপনে একদিন সেই সুটকেস খুললেন। যদি চিঠিপত্র কিছু পাওয়া যায়। আনিসের কোনো চিঠি পাওয়া গেল না, তবে পাশা নামের একটি ছেলের কুৎসিত ধরনের একটি চিঠি পাওয়া গেল। সেই চিঠি পড়ে তার রক্ত হিম হয়ে যাবার জোগাড়। কি সর্বনাশ! লতিফা চিঠির কথা কাউকে বলতে পারলেন না। এটি এমনই এক চিঠি যা কাউকে দেখানোও যায় না, কারো সঙ্গে নিয়ে গল্পও করা যায় না। বিনা সেই চিঠি সুটকেসের পকেটে যত্ন করে রেখে দিয়েছে। কেন, কে জানে। টুনিকে কোলে নিয়ে শাহানা কৌতূহলী হয়ে আনিসের ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখছে। সে বলল, সবই কি আপনার ম্যাজিকের জিনিস নাকি আনিস ভাই? ওই আংটাগুলো কি? লিঙ্কিং রিং, একটা চাইনিজ ট্রিক। একটার ভেতর দিয়ে একটা ঢুকে যায়, আবার বের হয়ে আসে। তাই নাকি? দেখান না। এখন দেখানো যাবে না, প্র্যাকটিস নেই তো। পুরোপুরি ওস্তাদ না হয়ে আমি কোনো ম্যাজিক দেখাবো না। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না। না কেন? ইচ্ছা করছে না। প্লিজ আসো, চা বানিয়ে খাওয়াবো। আমার ঘরে এখন চা বানানোর সব সরঞ্জাম আছে। চা আমি খাই না। টুরিকে কোলে নিয়ে শাহানা নিচে নেমে গেল। নীলু রান্না চড়াতে গিয়ে দেখল লবণ নেই, কাজের কোনো লোক নেই। এমন মুশকিল হয় এক এক সময়। এখন লবণের জন্য পাঠাতে হবে রফিককে। সে বোধহয় এখনো ঘুমোচ্ছে। ঘুম ভাঙালে সে আবার রাগও করবে। 10টা বেজে যাচ্ছে। শফিকের অফিসে যাবার সময় হয়ে এলো। আজ না খেয়ে অফিসে যেতে হবে। নীলু উঠে গেল। রফিককে অনুরোধ করে তারপরে পাঠাতে হবে, এছাড়া উপায় নেই। রফিকের ঘরের সামনে এসে নীলু থমকে দাঁড়ালো। দরজায় নোটিশ ঝুলছে, রাত 3:10 ঘুমাতে যাচ্ছি। কেউ যেন সকাল 11টার আগে না ডাকে, ডাকলে খুনাখুনি হয়ে যাবে। উপায় নেই। নীলু দরজায় ধাক্কা দিল। রফিক চেঁচিয়ে উঠল, কে? আমি। ভাবি, তুমি অন্ধ নাকি? নোটিশ দেখছো না? দেখছি, উপায় নেই আমার, প্লিজ একটু উঠে আসো। কি করতে হবে? লবণ এনে দিতে হবে, রান্না চড়াতে পারছি না। রফিক অত্যন্ত বিরক্ত মুখে দরজা খুলল। বিড়বিড় করে বলল, ভোর রাতে তোমাকে রান্না চড়াতে হয় কেন বলো তো? তোমাদের যন্ত্রণায় শান্তিতে একটু ঘুমোবার উপায়ও নেই। রফিকের দাড়ি অনেকখানি বড় হয়েছে। তাকে দাড়িতে এখন ভালোই লাগছে। স্বাস্থ্য আগের চেয়ে একটু ভালো হয়েছে। পড়াশোনায় ঝামেলা চুকেছে, এই শান্তিতেই বোধহয়। এমএ পরীক্ষায় রফিকের রেজাল্ট বেশ ভালো হয়েছে, 2nd ক্লাস 3rd। সে 2nd ক্লাস আশা করেছিল, তবে নিচের দিকে। রেজাল্ট বের হবার পর অন্যদের চেয়েও সে নিজে বেশি অবাক হয়েছে। নীলুকে বলেছে, আর একটু খাটাখাটনি করলে ফার্স্ট ক্লাস মেরে দিতে পারতাম ভাবি। কি পারতাম না? হ্যাঁ, তা তো পারতেই। আমি যে একজন ব্রিলিয়ান্ট ছাত্র তা আগে বুঝতে পারিনি ভাবি। আগে বুঝতে পারলে রাত দিন পড়তাম। আর তো পড়ার স্কোপ নেই, শেষ পরীক্ষাটাও দিয়ে দিলাম। বিসিএস এর জন্য পড়ো, বিসিএস দাও। বিসিএস আমার হবে না ভাবি, ভাইভাতে আউট করে দেবে। কেন? বিসিএস এ চেহারা টেহারা দেখে, আমার তো সেই দিকে 0। শর্ট, বোকা বোকা চাউনি, তাও দাড়িটা থাকা একটু রক্ষা। তোমার কি ধারণা দাড়ি রাখায় তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে? হ্যান্ডসাম না লাগলেও ইন্টেলিজেন্ট লাগছে। চেহারায় একটা শার্পনেস চলে এসেছে, কি আসেনি? একটা অনেস্ট ওপিনিয়ন দাও তো ভাবি। চাকরির চেষ্টা সে বেশ করেছে। 3টি ইন্টারভিউ দিয়েছে এ পর্যন্ত। একটা সিলেট চা বাগানে, বাকি 2টো ব্যাংকে। চা বাগানের ইন্টারভিউ খুব ভালো হয়েছিল। রফিকের ধারণা ছিল সেখানেই হবে, কিন্তু হয়নি। ব্যাংকের ইন্টারভিউ ভালো হয়নি। তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের আয়তন কত। সে বলতে পারেনি।
ইন্টারভিউ বোর্ডের এক ভদ্রলোক বললেন, এমএ পাশ করেছেন আর বাংলাদেশের আয়তন কত এটা জানেন না? আওয়ামী লীগের 6 দফা কি কি বলতে পারবেন? এটাতেও সে গন্ডগোল করে ফেলল। ভদ্রলোক বিরক্ত স্বরে বললেন, ইন্টারভিউ বোর্ড একটু প্রিপেয়ার্ড হয়ে ফেস করবেন, পড়াশোনা করে তারপর আসবেন। রফিক এরপর অবশ্যই 8 ঘাট বেঁধে নেমেছে। জেনারেল নলেজের বই কিনে এনেছে 3টি, নোট করছে, পড়ছে, উৎসাহের সীমা নেই। শফিক অফিসের কাপড় ঘরে খাবার রাখতে নীলু লজ্জিত মুখে বলল, আজ রান্না শেষ হয়নি এখনো। শফিক কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুটা বিরক্ত। লবণ ছিল না, রফিক লবণ আনতে গিয়ে অনেকখানি দেরি করলো। তুমি আজ ক্যান্টিনে খেয়ে নিও। ঠিক আছে, নীলু ইতস্তত করে বলল, আর ওই চায়ের দাওয়াতের কথাটা মনে আছে? কোন দাওয়াত? ওই যে আমার বন্ধু বন্যা চায়ের দাওয়াত দিয়েছে আমাদের দুজনকে, ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। রাতে তোমাকে বলেছিলাম যে। কটার সময় যাবার কথা? 4টায়। ওই সময় তো আমি টঙ্গী থাকবো। 6টা পর্যন্ত ফিল্ডে কাজ। একদিন না গেলে হয় না? আরে না, না গেলে হবে কেন? আমি একাই যাব? যদি যেতেই হয় একা যাও, কিংবা রফিককে বলো পৌঁছে দেবে। নীলু কিছু বলল না। তার মনে ক্ষীণ আশা ছিল শফিক হয়তো যেতে রাজি হবে। অনেকদিন তারা একসঙ্গে কোথাও যায় না। রাতে দাওয়াতের কথা শুনে হাই তুলে বলেছিল, আচ্ছা দেখি। তার মানে যাওয়া যেতে পারে। এখন মনে হচ্ছে আচ্ছা দেখির মানে সম্ভব না। নীলু ঘরের কাজ শেষ করতে লাগলো। একাই যাবে সে, এবং ফিরবে সন্ধ্যা পার করে। এমন দেরি করবে যাতে সবাই চিন্তায় পড়ে যায়। মনোয়ারা দাঁত দেখাতে সেই সকালে গিয়েছেন, এখনো ফেরেননি। এটাও একটা চিন্তার ব্যাপার। কোনো ঝামেলা হয়েছে কিনা কে জানে। এত দেরি তো হবার কথা নয়। নীলু রান্না শেষ করে ময়লা কাপড় ধুতে ঢুকলো বাথরুমে। যেদিনই সে কাপড় ভেজায় সেদিনই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। শাশুড়ি চেঁচামেচি করতে থাকেন, দিনক্ষণ দেখে কাপড় ভেজাতে পারো না? এ কি বিশ্রী অভ্যাস তোমার বৌমা! বৃষ্টি বাদলা ছাড়া তুমি কাপড় ধুতে পারো না? এক কথা কতবার করে বলবো তোমাকে? আজ অবশ্য বৃষ্টি হবে না, কড়া রোদ উঠেছে। ঘন্টা 2-1 এরকম থাকলে সব কাপড় শুকিয়ে খটখটে হয়ে যাবে। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 6ষ্ঠ পর্ব। সঙ্গে ছিলেন নিশ্চয়ই সবাই। আশা করি এই যাত্রায় সঙ্গেই থাকবেন অপরাজিতার। ভালো থাকবেন সবাই, মনের এবং শরীরের একসাথে যত্ন নেবেন।